আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হলো রাষ্ট্রবিজ্ঞান, ভারতে আইন প্রণালী, SEC। তো সেটা হচ্ছে লেজিসলেটিভ প্রডিউস ইন ইন্ডিয়া, SEC। সেখানে যে আলোচ্য বিষয় তা হলো আমাদের কেন্দ্রীয় আইনসভার গঠন, ক্ষমতা, কার্যাবলী সম্পর্কে আলোচনা। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের আলোচনার পূর্বে আমার বৈকুণ্ঠবাসিনী মা জননী অহল্লা দেবনাথের শ্রী চরণপদ্মে আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। তৎপর আমি আমার প্রিয়তম ছাত্র প্রভুদান মুর্মু তার শ্রী করকমলে আমার অন্তরের অনন্ত স্নেহরাশি জ্ঞাপন করে আমরা ক্লাস আরম্ভ করছি। সমস্ত ছাত্রছাত্রীদের প্রতি রইল আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আচ্ছা, আজকের ক্লাসে আলোচনা হবে কেন্দ্রীয় আইনসভার গঠন, ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। ডিসকাস দ্য কম্পোজিশন, পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ দ্য সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এটার আবার অল্টারনেটিভ কোশ্চেনটা হলো পার্লামেন্টের উভয় কক্ষের গঠন, ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। ডিসকাস দ্য কম্পোজিশন, পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ বোথ হাউসেস অফ পার্লামেন্ট। আচ্ছা, তাহলে আমাদের ভারতবর্ষের যে আইনি ব্যবস্থা, পার্লামেন্টীয় ব্যবস্থা বা সংসদীয় ব্যবস্থা, সেই নিয়ে আজকে আলোচনা হবে। তো প্রথমেই হলো কেন্দ্রীয় আইনসভার গঠন। তো সংবিধানের ৭৯ নং ধারা অনুসারে রাষ্ট্রপতি ও ২ কক্ষ নিয়ে ভারতীয় কেন্দ্রীয় আইনসভা বা পার্লামেন্ট গঠিত হয়। তো ভারতীয় পার্লামেন্টের বৈশিষ্ট্য হিসেবে বলা যায় যে সেটা দ্বিকক্ষ বিশিষ্ট, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ। এই উভয় কক্ষই রাষ্ট্রপতিকে নিয়েই সেটা গঠিত হয়। তো স্বাধীন ভারতে প্রথম পার্লামেন্ট গঠিত হয় ১৯৫২ সালে। এই পার্লামেন্ট ছিল তাৎপর্যপূর্ণ একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান। তো ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রথম আইন বিভাগীয় অঙ্গ হলো এটি। আচ্ছা, তাহলে ভারতে যে পার্লামেন্ট ব্যবস্থা রয়েছে সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট, উচ্চ কক্ষের নাম হলো রাজ্যসভা এবং নিম্নকক্ষ হলো লোকসভা। এখন রাজ্যসভার গঠন সম্পর্কে বলা যায় যে সেখানে ২৫০ জন সদস্য নিয়ে গঠিত হয়। এইসব সদস্যবৃন্দগুলির মধ্যে দেখা যাচ্ছে যে রাষ্ট্রপতি ১২ জন সদস্যকে সেখানে মনোনীত করেন। তারা বিশেষ বিশেষ পদাধিকার বলে সেখানে এসে থাকে। সেটা হলো বিজ্ঞান, সাহিত্য বা যে কোনো সমাজ সেবামূলক কাজে যারা যুক্ত তাদের মধ্যে থেকে সেখানে নিযুক্ত করেন। এরপর হচ্ছে লোকসভার গঠন। লোকসভা সেটা হলো যে বলা হয়েছে সংবিধানে যে ৫৫২ জন সদস্য নিয়ে গঠিত হয়, কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের ভারতবর্ষের আঞ্চলিক পরিবেশ হিসাবে সেখানে সদস্য সংখ্যা বেশি হতে পারে বা কমও হতে পারে। কিন্তু বর্তমানে আমাদের ভারতের লোকসভার সদস্য হলো ৫৪৩ জন। তো এই ৫৪৩ জন সদস্যরা তারা সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে তারা এসে থাকে। সেগুলি এলাকা ভিত্তিক, তারা জনসাধারণের প্রত্যক্ষ ভোটের দ্বারা নির্বাচিত হয়ে তারা থাকে। তো এইভাবে লোকসভা গঠিত হয়। তো এখানে একটা বিশেষ কথা হলো লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রী হবে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর তৎপরতায় বা কার্যক্ষমতায় সেই পার্লামেন্ট গঠিত হবে, ক্যাবিনেট মন্ত্রীরা আসবেন এবং সেইভাবেই ভারতের পার্লামেন্টের শাসনকার্য পরিচালিত হয়। এরপর হলো পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী। আইন প্রণয়ন। আইন প্রণয়ন ক্ষেত্রে বলা যায় যে লোকসভাকে, নিম্নকক্ষের নাম লোকসভা, সেই লোকসভায়
এর মধ্যে দেখা যায় যে সকল সদস্যরা রয়েছে তাদের মধ্যে যে বিভিন্ন ক্যাবিনেট বিভাগ করে দেওয়া হয়েছে, সেই ক্যাবিনেটগুলির মধ্যে আইন যে বিভাগ সেখান থেকেই আইন প্রস্তুত করা হবে ভারতে। তো এই আইন প্রস্তুতগুলি করতে গিয়ে দেখা গেছে সেখানে 3টি তালিকা হয়। প্রথম তালিকা হচ্ছে যুগ্ম তালিকা। এই তালিকায় 52টি বিষয়ে সংসদ, রাজ্য আইনসভাগুলির সঙ্গে যৌথভাবে আইন প্রণয়ন করতে পারে। তারপর হলো রাজ্য তালিকাভুক্ত বিষয়ে, সেখানে কি আছে, জরুরি অবস্থা ঘোষিত হলে বা রাজ্যে শাসনতান্ত্রিক অচল অবস্থা জারি হলে বা রাজ্যসভায় উপস্থিত এবং ভোটদানকারী 2/3 সদস্যের সমর্থনে গৃহীত প্রস্তাব অনুযায়ী জাতীয় স্বার্থের প্রয়োজনে আইন প্রণয়ন করা হয়। আবার 2 বা ততোধিক রাজ্য আইনসভার প্রস্তাব গ্রহণ করে সংসদকে তাদের রাজ্যের অন্য রাজ্য তালিকাভুক্ত কোনো বিষয়ে আইন প্রণয়নের অনুরোধ করতেও পারে। আবার আন্তর্জাতিক সন্ধি বা চুক্তির শর্তাদি রূপায়ণ করার জন্য পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। তাহলে রাজ্য তালিকায় যেসব আইন প্রণয়নের পদ্ধতি বলা হয়েছে সেগুলি বিভিন্নভাবে প্রস্তুত করা হয়। তারপরে রয়েছে শাসন বিভাগ গঠন সংক্রান্ত ক্ষমতা। শাসন বিভাগে বলা হলো যে মন্ত্রী পরিষদের সদস্যগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হলেও সদস্যগণকে অবশ্যই পার্লামেন্টের যে কোনো কক্ষের সদস্য হতে হয়। সেটা হচ্ছে শাসন বিভাগ সংক্রান্ত ক্ষমতায় বলা হয়েছে। আবার শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। সরকারি নীতি ও কার্যকলাপের জন্য মন্ত্রীগণ পার্লামেন্টের কাছে এবং বিশেষ করে লোকসভার কাছে দায়িত্বশীল থাকেন। তো সংসদীয় শাসন ব্যবস্থায় দেখা গেছে যে ক্যাবিনেট মন্ত্রীরা তারা বিভিন্ন দফতরের স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে। সেই কার্যপ্রণালীগুলি তারা লোকসভায় পেশ করে এবং প্রধানমন্ত্রীর তদারকিতে সেগুলি নির্বাচন করা হয় এবং স্পিকার সেটা নির্দিষ্ট করে দেন। তারপর হচ্ছে আয় ব্যয় নিয়ন্ত্রণ সংক্রান্ত ক্ষমতা। ভারতীয় সংবিধানে কেন্দ্রীয় সরকারের আয় ব্যয় নিয়ন্ত্রণ সংক্রান্ত ক্ষমতা পার্লামেন্টের তথা নিম্নকক্ষ লোকসভার হাতে অর্পিত হয়েছে। আয় ব্যয়ের, ভারতবর্ষের যা আয় হবে বা ব্যয় হবে এর সম্পূর্ণ দায়িত্ব লোকসভা গ্রহণ করবে এবং এই লোকসভার মধ্যে দেখা গেছে যে অর্থ বিল এখানেই পাস করা হবে। সেটা বলা হলো সংবিধানের 265 এবং 266 নং ধারা অনুযায়ী সে কাজ হবে। এবং নিম্নকক্ষে যে আইন পাস হবে সেই আইনগুলি অনেকগুলি আছে যে পার্লামেন্টের নিম্নকক্ষে সেগুলি সম্পন্ন হয়ে যায়, কিন্তু অর্থ বিলের ক্ষেত্রে সবসময় উচ্চকক্ষ রাষ্ট্রপতির অনুমোদন সেখানে প্রয়োজন হয়। আবার সংবিধান সংশোধন, সেখানে বলা হয়েছে 368 নং ধারা অনুযায়ী কতকগুলি ক্ষেত্রে সাধারণ পদ্ধতিতে এবং কতকগুলি ক্ষেত্রে বিশেষ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পার্লামেন্ট সংবিধান সংশোধনের ব্যাপারে একক ক্ষমতা ভোগ করে থাকে। তাহলে 368 নং ধারা অনুসারে যা বলা হলো তার বৈশিষ্ট্য হলো যে লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যে ক্ষমতা আসে তারা একনিষ্ঠভাবে সেখানে কার্য করতে পারে। আরও বলা হলো জরুরি অবস্থার ঘোষণা অনুমোদন। ভারতবর্ষে বিশেষ সময়ে দেখা যায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়, ইমার্জেন্সি পিরিয়ড। সেখানে বলা হলো যে জাতীয় জরুরি অবস্থা, অঙ্গরাজ্যে সাংবিধানিক অচল অবস্থাজনিত জরুরি অবস্থা এবং আর্থিক জরুরি অবস্থার কথা বলা হয়েছে। তো এই সকল কারণে যখন বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয় সেই সময়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। তারপর হলো বিচার সংক্রান্ত ক্ষমতা। পার্লামেন্ট রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি প্রমুখর বিরুদ্ধে অভিযোগ আনতে পারি এবং বিচার করতে পারি। তারপর হলো নির্বাচন ও পদচ্যুতি সংক্রান্ত ক্ষমতা। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে পার্লামেন্ট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
এছাড়া রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি, নির্বাচন কমিশনার প্রমুখের পদচ্যুতির ব্যাপারেও পার্লামেন্ট উল্লেখযোগ্য ক্ষমতা ভোগ করে। তো এখন ভারতে যে সুপ্রিম কোর্ট রয়েছে, সেই সুপ্রিম কোর্ট হলো চরমতম বিচারের ক্ষমতার অধিকারী। সেই ক্ষেত্রে পার্লামেন্টের যে কোনো ব্যাপারে অজুহাত আসলে বা অভিযোগ আসলে সেটা সুপ্রিম কোর্টে পেশ করা চলবে। সুপ্রিম কোর্ট তার নীতি নির্ধারণ করে বিচার করে দেবে। এটা হচ্ছে একটা ভারতের বৈশিষ্ট্য। আচ্ছা, তারপর হলো নির্বাচন ও পদচ্যুতি সংক্রান্ত ক্ষমতা। এবং যে কোনো কাজে নির্বাচন সংক্রান্ত ব্যাপারটি রাষ্ট্রপতি নিজ হাতেই করে থাকে। হ্যাঁ, এবং সেখানে পদচ্যুতিও যদি করতে হয় সেখানে রাষ্ট্রপতির একটা অনুমোদন প্রয়োজন। তাই বলা হলো সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি, নির্বাচন কমিশনার প্রমুখের পদচ্যুতির ব্যাপারেও পার্লামেন্ট উল্লেখযোগ্য ক্ষমতা ভোগ করে। তারপর বলা হলো তথ্য সরবরাহ ও জনমত গঠন। পার্লামেন্টের অভ্যন্তরে যেসব বিতর্ক আলোচনা হয় এবং প্রশ্নোত্তরকালে মন্ত্রীরা যেসব তথ্য ও সংবাদ সরবরাহ করেন সেগুলি থেকে জনসাধারণের রাজনৈতিক জ্ঞানের প্রসার ঘটে এবং এইভাবে জনমত গঠিত হয়। যে জনমত গঠিত হওয়ার বিশেষ কতগুলি কারণ হলো সম্প্রচার, যেমন রেডিও, টিভি এগুলির মাধ্যমে সম্প্রচার হয়। এই সম্প্রচারের দ্বারা জনসাধারণ তারা নিজস্ব কতগুলি মতবাদ গড়ে তোলে এবং এই মতবাদটা তাদের স্বার্থে, তাদের প্রয়োজনে গড়ে তোলে। এইভাবেই দেশে রাজনৈতিক একটি মতবাদ তৈরি হয়। এবং অন্যান্য ক্ষমতায় বলা হলো যে রাজ্যের নাম সীমানা পরিবর্তনে, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতির সংখ্যা নির্ধারণে, রাজ্য আইনসভার দ্বিতীয় কক্ষের বিলোপ সাধনে পার্লামেন্ট গুরুত্বপূর্ণ ক্ষমতার অধিকারী। তাহলে দেখা গেল কোনো রাজ্যের সীমানা পরিবর্তন করার প্রয়োজন, নাম পরিবর্তন করার প্রয়োজন, বিচারপতির সংখ্যা নির্ধারণ, আইনসভার দ্বিতীয় কক্ষের বিলোপ সাধন হবে কিনা, এইসব ব্যাপারে বিশেষ ক্ষমতা ভোগ করে থাকে পার্লামেন্টের নিম্নকক্ষ। আচ্ছা, যাই হোক, সমস্ত কিছু আলোচনার পরে বলা যায় যে আমাদের ভারতবর্ষের পার্লামেন্টীয় ব্যবস্থা সম্পূর্ণভাবে গঠিত হলো ইংল্যান্ডীয় শাসন ব্যবস্থার উপর অনেকটা নির্ভর করে। ইংল্যান্ডের শাসন ব্যবস্থায় 2 কক্ষ বিশিষ্ট, ভারতের শাসন ব্যবস্থা 2 কক্ষ বিশিষ্ট। 2 কক্ষে উচ্চ কক্ষ সবসময় যে চূড়ান্ততম ক্ষমতা ভোগ করে তা নয়। পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা ভারতের চূড়ান্ত ক্ষমতা ভোগ করে থাকে উচ্চতন পরিষদের দ্বারা। তো এইভাবে ভারতীয় পার্লামেন্ট গঠিত হয়েছে। তবে এখানে প্রধানমন্ত্রী হলো মূল স্তম্ভ পার্লামেন্টের। এছাড়াও রয়েছে ক্যাবিনেট মন্ত্রীরা। ক্যাবিনেট মন্ত্রীদের সহযোগিতায় প্রধানমন্ত্রীর সাহায্যে সেই ভারতের শাসন ব্যবস্থা চলে এবং স্পিকার সে জায়গায় বিশেষ একটা ক্ষমতা ভোগ করে থাকে। তাহলে যাই হোক, আজকের আলোচনা এখানেই থাক। আমি আবারও আমার সমস্ত সকল ছাত্রছাত্রীদের প্রতি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে এখানে আজকের ক্লাস সমাপ্ত করছি। ধন্যবাদ।